আমার বান্ধবীর ভাইয়ের প্রতি আমার মনটা একটু একটু করে টান অনুভব করছিল। তার সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগতে শুরু করেছিল। একদিন আমি গাড়িতে তার সঙ্গে যাচ্ছিলাম, আর সে সুযোগ পেয়ে যাচ্ছিল সব কিছু আমি তোমাদের খুঁটিয়ে বলতে যাচ্ছি। এটা কিছুদিন আগের কথা, যখন আমার এক বান্ধবীর বিয়ে হচ্ছিল। বিয়ের আগেই আমার বান্ধবী আমাকে তার বাড়িতে ডেকে নিয়েছিল। আমি যখন তার বাড়ি পৌঁছলাম তখন প্রথমবার তার ভাইকে দেখলাম। বিশ্বাস হচ্ছিল না যে সে আমার বান্ধবীর ভাই, কারণ সে দেখতে অনেক স্মার্ট আর আকর্ষণীয় ছিল। প্রথম দেখাতেই মনে মনে ভাবতে শুরু করলাম, যদি সে আমার সঙ্গে কথা বলতো। কিন্তু আমি জানতাম না যে বিয়ের মধ্যে আমার সঙ্গে এমন কিছু ঘটবে। যখন সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল, তখন আমার বান্ধবীর ভাই আমাকে একটা ইশারা করল। আমার নাম অরুণিমা, বয়স 40, আমি পাটনা মেয়ে, আমার গায়ের রং ফর্সা, আর লোকে বলে আমি দেখতে খুব সুন্দর। আমার পাড়ার ছেলেরা আমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু আমি তাদের কখনো পাত্তা দিতাম না। 3 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। এখনও আমার কোনো সন্তান নেই, কারণ বিয়ের পর থেকেই আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না, তাই তার সঙ্গে কখনো সুখ পাইনি। ডিভোর্সের পরেও আমার থাকতে বা খেতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমি নিজের রোজগারেই নিজের খরচ চালিয়ে নিতে পারি। ডিভোর্সের পর আমি একটা আলাদা বাড়ি নিয়ে একা থাকতে শুরু করেছিলাম। একদিন আমার কলেজের সবচেয়ে কাছের বান্ধবী দিশা ফোনে এলো। অনেক দিন পর তার ফোন এসেছিল। সে আমাকে বলল যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তাকে অভিনন্দন জানালাম। সে আমাকে বলল বিয়ের কিছুদিন আগে আমাকে তার বাড়িতে যেতে হবে, কারণ আমি তার সবচেয়ে ভালো বান্ধবী, তাই সে আমাকে আগে থেকেই ডাকছে। আমি হ্যাঁ বলে দিলাম। তারপর থেকে সে আমাকে প্রতিদিন ফোন করতে লাগলো আর জিজ্ঞেস করতে লাগলো আমার যাওয়ার প্ল্যান কি। আমি প্রতিবার বলতাম আমি 1 সপ্তাহ আগে চলে আসব। একদিন আবার তার ফোন এলো। সে বলল এখন আর মাত্র 1 সপ্তাহ বাকি। প্রথমে আমি ভাবছিলাম এত তাড়াতাড়ি কারো বাড়ি যাওয়া ঠিক হবে না, তাই তাকে প্রতিদিন নানা অজুহাতে টালছিলাম। কিন্তু সে যখন প্রতিদিন ফোন করতে শুরু করলো, তখন আর তার কথা এড়াতে পারলাম না। শেষে তাকে বললাম ঠিক আছে, আমি আজ সন্ধ্যার মধ্যে রওনা দিচ্ছি। তার আগে আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিলাম আর সন্ধ্যায় তার বাড়ির উদ্দেশ্যে বাস ধরলাম। পরের দিন সকালে আমি তার বাড়ি পৌঁছে গেলাম। বাস স্ট্যান্ডে সে নিজে আমাকে নিতে এসেছিল। বাড়ি পৌঁছতেই সে আমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। তারপর আমার সব জিনিস একটা ঘরে রাখা হলো। সে বলল এটা তোমার ঘর, এখানে তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, এখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আমি ঘরে গিয়ে বিছানায় জিনিসপত্র ছড়িয়ে দিলাম আর একটু ঘুমিয়ে নিলাম, কারণ রাতভর বাসে যাওয়ার জন্য আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা হয়ে গেছে। আমি তৈরি হয়ে নিচে নেমে এলাম। নিচে পৌঁছতেই দিশা আমাকে তার কাছে ডাকলো। সে আমাকে তার বিয়ের জামা কাপড় দেখাতে লাগলো। সামনে দিশার ভাই বসেছিল। আমি তখনও জানতাম না যে সে দিশার ভাই। তার আমাকে দেখার ভঙ্গিটা একটু অদ্ভুত লাগছিল। সে অনেকক্ষণ ধরে আমার সামনেই বসেছিল। আমি তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে বারবার আমার চোখের সামনে এসে পড়ছিল। আমি যখন দিশার পাশে বসেছিলাম তখন আমাদের স্কুলের কিছু বন্ধু এসে পড়ল। আমরা অনেক গল্প করলাম। গল্প করতে করতে সবাই নিজেদের স্বামীদের কথা বলতে শুরু করলো, কিন্তু আমি চুপচাপ বসে রইলাম। আমার স্বামী ভালো মানুষ ছিল না, তাই আমার তার সঙ্গে তাড়াতাড়ি ডিভোর্স হয়ে গেছে। কিছুক্ষণ পর দিশার ভাই সেখান থেকে চলে গেল। তখন আমি দিশার কাছে তার সম্পর্কে জিজ্ঞেস করলাম। সে বলল সে আমার ভাই, নাম কৌশিক, আগে চাকরি করত কিন্তু এখন বাড়িতেই থাকে। এভাবে সন্ধ্যায় খাওয়া হলো আর রাতে সবাই নিজেদের ঘরে ঘুমোতে চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। আমার মাথায় শুধু কৌশিকের কথাই ঘুরছিল। আমি দিশাকে ফোন করে আমার ঘরে ডাকলাম। আমরা দুজনেই গল্প শুরু করলাম। গল্প করতে করতেই দিশার ভাই কৌশিক দিশাকে খুঁজতে আমার ঘরে এসে পড়ল। দিশার ভাইকে দেখে আমার কেন যেন বেশ অস্বস্তি হচ্ছিল। সে কিছুক্ষণ আমাদের সঙ্গে বসে গল্প করল। আস্তে আস্তে সে আমাদের কথায় মিশে গেল। তার উপস্থিতিতে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেটা আগে কখনো অনুভব করিনি। সে বেশ সহজভাবে আর ভদ্রভাবে কথা বলছিল, কিন্তু আমার অস্থিরতা বাড়ছিল। কৌশিকের ব্যক্তিত্ব এতটাই প্রভাবশালী ছিল যে তার কথাগুলো মনে গভীর ছাপ ফেলে যাচ্ছিল। তার চোখে একটা অদ্ভুত নিষ্পাপ ভাব আর অভিজ্ঞতার মিশেল ছিল। আমি দিশার দিকে তাকালাম, কিন্তু সে নিজের গল্পে মগ্ন ছিল। আমি বুঝতে পারছিলাম না এই পরিস্থিতি কিভাবে সামলাই। কিছুক্ষণ পর কৌশিক উঠে চলে গেল, কিন্তু তার চলে যাওয়ার পরেও আমার মন অস্থির ছিল।
আমি ভাবতে থাকলাম তার উপস্থিতি আমাকে এতটা কেন বিচলিত করে। এটা কি আমার অতীতের কোনো অসমাপ্ত অংশের সঙ্গে জড়িত, নাকি অন্য কিছু? সেই রাতে আমি অনেকক্ষণ জেগে থাকলাম, তার কথা আর তার চোখে লুকানো ভাবগুলো নিয়ে ভাবতে থাকলাম। এই অনুভূতিগুলো আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। সেই রাতে বড় কষ্টে ঘুমালাম। সকালে দিশা আমাকে ডেকে তুলল, বলল নাস্তা তুলি। আমি অনিচ্ছা সত্ত্বেও তৈরি হয়ে নিচে গেলাম। কৌশিক তখনই সেখানে ছিল। আমাকে দেখে সে হালকা হাসল, আর তার এই সাধারণ ইশারায় আমি আরও স্বস্তিতে পড়লাম। নাস্তা করলাম, কিন্তু মনে অনেক প্রশ্ন ঘুরছিল। সেদিন দিশা আমাকে বাজারে যাওয়ার জন্য বলল। আমরা দুজনে বাজারে গেলাম, অনেক কেনাকাটা করলাম, কিন্তু আমার মন বারবার কৌশিকের দিকে টানছিল। এটা কি ঠিক? আমার কি তার সম্পর্কে এভাবে ভাবা উচিত? আমার মন আর হৃদয়ের মধ্যে যেন একটা লড়াই চলছিল। সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম, কৌশিক বাগানে বসেছিল। দিশা আমাকে তার পাশে বসতে বলে নিজে ভেতরে চলে গেল। এই প্রথম আমি কৌশিকের সঙ্গে একা কথা বলছিলাম। সে আমার কাজ, আমার পছন্দ আর জীবন নিয়ে অনেক কথা জিজ্ঞেস করল। তার কথা শুনে মনে হচ্ছিল যেন সে আমাকে বোঝার চেষ্টা করছে। তার সহজ ভাব আর ভদ্রতা আমাকে আরও মুগ্ধ করল। আমি তাকে আমার ডিভোর্স আর অতীতের কিছু অভিজ্ঞতার কথা একটু একটু করে বললাম। সে বড় ধৈর্য নিয়ে সব শুনল। তার মুখে কোনো বিচার বা সমালোচনার ভাব ছিল না, শুধু একটা গভীর বোঝাপড়া ছিল। সেই রাতে যখন আমি ঘরে ঘুমোতে গেলাম, তখন বুঝলাম আমি তার সম্পর্কে না চাইতেও বেশি ভাবছি। এই অনুভূতিগুলো আমার কাছে নতুন ছিল, কিন্তু সঙ্গে ভয়ও লাগছিল। এটা কি ঠিক? এটা কি শুধু আমার একাকিত্বের ফল, নাকি অন্য কিছু? পরের দিন থেকে আমি কৌশিকের সঙ্গে কথা বলা এড়িয়ে চলতে লাগলাম, কিন্তু তার উপস্থিতি আমি তবুও টের পাচ্ছিলাম। আস্তে আস্তে আমার মনের জট বাড়তে লাগলো। কয়েকটা দিন কেটে গেল, কিন্তু আমার মনের উথাল পাথাল থামল না। আমি যতই কৌশিক থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম, ততই তার উপস্থিতি আমাকে আরও কাছে টানছিল। দিশা হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরেছিল, কিন্তু কিছু বলেনি। একদিন সে আমাকে জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস তো? আমার মনে হচ্ছে তুই কিছু নিয়ে চিন্তিত। আমি তার কথা এড়িয়ে গিয়ে বললাম, সব ঠিক আছে। কিন্তু দিশা জোর দিয়ে বলল, যদি কিছু থাকে তাহলে আমাকে বলতে পারিস। তার গম্ভীরতা দেখে আমার মন ভারী হয়ে গেল, কিন্তু আমি কৌশিকের কথা তাকে বলার সাহস জোগাড় করতে পারলাম না। সেই সন্ধ্যায় দিশা একটা ছোট্ট পার্টির আয়োজন করল। সেখানে কিছু পুরনো বন্ধু আর পরিবারের লোকজন এলো। আমিও তৈরি হয়ে পার্টিতে গেলাম। পার্টির মাঝেই আমি লক্ষ্য করলাম কৌশিক বারবার আমার দিকে তাকাচ্ছে। তার চোখে এমন কিছু ছিল যা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। যখন সবাই ব্যস্ত হয়ে গেল, আমি একটু একা থাকতে বাগানে চলে গেলাম। সেখানে ঠান্ডা হাওয়া বইছিল। আমি ভাবলাম একা থাকলে হয়তো মনের জট কিছুটা কমবে। তখনই হঠাৎ কৌশিক সেখানে চলে এলো। সে বলল, তুমি কি একটু চিন্তিত মনে হচ্ছ? যদি চাও আমার সঙ্গে কথা বলতে পারো। তার কণ্ঠে সেই শান্ত করা গভীরতা ছিল। আমি প্রথমে চুপ থাকলাম, কিন্তু তারপর মনের ভার হালকা করার জন্য কথা বলতে শুরু করলাম। আমি তাকে আমার একাকিত্ব, আমার ডিভোর্স আর সেই শূন্যতার কথা বললাম, যেটা আমাকে সবসময় ঘিরে থাকে। কৌশিক বড় মন দিয়ে আমার কথা শুনল, তারপর বলল, জীবনে কিছু সম্পর্ক আমাদের ভাঙে, কিন্তু কিছু সম্পর্ক আমাদের আবার জোড়াও দিতে পারে। আমাদের শুধু সঠিক সময় আর সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হয়। তার কথাগুলো আমার হৃদয়ে ছুঁয়ে গেল। সেই মুহূর্তে আমার মনে হলো হয়তো আমি কৌশিকের সঙ্গে একটা অদ্ভুত সংযোগ অনুভব করতে শুরু করেছি। তার কথায় একটা গভীর বোঝাপড়া ছিল, যেটা আমাকে শান্তি দিচ্ছিল। সেই রাতে আমি অনেকক্ষণ জেগে রইলাম। মনের মধ্যে একটা অস্থিরতা ছিল, কিন্তু সেই অস্থিরতার মধ্যেও একটা অদ্ভুত শান্তি মিশেছিল। আমি বুঝতে পারছিলাম না এটা ঠিক না ভুল, তবে এটা জানতাম যে আমার হৃদয় এখন কৌশিকের দিকে ঝুঁকছে। তারপরের দিনগুলোতে আমি ছোটখাট প্রতিটা বিষয় কৌশিকের কথা ভাবতে শুরু করলাম। নিজেকে প্রশ্ন করলাম, এটা কি শুধুই একটা আকর্ষণ, নাকি আমি সত্যিই তার জন্য কিছু অনুভব করছি? আমার মনটা ঠিক কী চায় আর এটা কোথায় গিয়ে ঠেকবে, এটা বোঝার দরকার ছিল। কৌশিকের প্রতি আমার অনুভূতি দিন দিন বাড়ছিল, আর এই ব্যাপারটা আমাকে ভেতর থেকে জট পাকিয়ে ফেলছিল। এই অনুভূতিগুলো কিভাবে সামলায় বুঝে উঠতে পারছিলাম না। এটা কি ঠিক? আমার কি তার সম্পর্কে এভাবে ভাবা উচিত? সে তো দিশার ভাই, আর আমি এই সম্পর্ককে অন্যভাবে দেখার সাহস জোগাড় করতে পারছিলাম না। একদিন দিশা আমাকে বলল, কৌশিক তোমার সম্পর্কে অনেক কথা বলে, তুমি খুব বুদ্ধিমতী আর সংবেদনশীল। এটা শুনে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বললাম, এমন কিছু না, সে ভাই বলেই হয়তো এসব বলে। কিন্তু দিশার কথাগুলো আমার মনে আরও হিড়িক ফেলে দিল।
কয়েকদিন পর দিশা হঠাৎ ঘোষণা করল যে তাকে কাজের জন্য কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। সে বলল, তুমি এখানেই থাকো, কৌশিক একা থাকবে, তোমারও একটু বদল হবে। আমি হতভম্ব হয়ে গেলাম, কিন্তু দিশা হেসে বলল, চিন্তা করো না, আমার ভাই তোমার খুব ভালো খেয়াল রাখবে। দিশা চলে যাওয়ার পর বাড়িতে শুধু আমি আর কৌশিক রইলাম। প্রথমে আমি তার থেকে দূরে থাকার চেষ্টা করলাম, কিন্তু সে সবসময় খুব সহজ আর ভদ্রভাবে থাকত। এক সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল, আমি বারান্দায় বসেছিলাম। কৌশিকও সেখানে চলে এলো। সে বলল, তোমার মুখে সবসময় যেন একটা লুকানো কষ্ট থাকে, তোমার কি মনে হয় জীবন থেকে সুখগুলো শেষ হয়ে গেছে? তার এই কথা আমার লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে বাইরে টেনে আনলো। আমি বললাম, কখনো কখনো মনে হয় আমার জীবনটা শুধুই একটা শূন্যতা। অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই শূন্যতা ভরাতে পারিনি। কৌশিক আমার দিকে তাকিয়ে বলল, শূন্যতা সবসময় খারাপ জিনিস না, চলে যাওয়ার আর ভালো জিনিস আসার জায়গা তৈরি করে। হয়তো তোমার জীবনে কিছু ভালো আসতে চলেছে, শুধু নিজেকেই সেই পরিবর্তনের জন্য তৈরি করো। তার কথাটা আমার ভেতরটা ছুঁয়ে গেল। প্রথমবার মনে হলো কৌশিকের সঙ্গে কথা বলা আমাকে একটা স্বস্তি দেয়, এমন শান্তি যেটা আমি অনেক দিন ধরে অনুভব করিনি। সেই রাতে আমি অনেকক্ষণ জেগে ভাবলাম, আমি কি তার সঙ্গে আমার মনের কথা বলতে পারি? এটা কি ঠিক হবে? পরের দিন আমরা দুজনে চা খাচ্ছিলাম। আমি সাহস জুটিয়ে তাকে জিজ্ঞেস করলাম, যদি কাউকে পছন্দ করো কিন্তু পরিস্থিতি সেটাকে জটিল করে দেয়, তাহলে তুমি কি করবে? সে হেসে বলল, প্রতিটা সম্পর্ক পরিস্থিতি দেয় না, হৃদয় দিয়ে শুরু হয়। যদি সেই সম্পর্ক সত্যি হয়, তাহলে পরিস্থিতি নিজেই সঠিক পথ দেখিয়ে দেবে। তার এই কথা আমার মনের সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। আমি বুঝলাম, কৌশিকের প্রতি আমার অনুভূতিগুলো শুধু আকর্ষণ নয়, সেগুলো আমার জীবনের সেই শূন্যতাকে ভরিয়ে তুলছিল, যেটা আমাকে এতদিন ভেতর থেকে কুড়ে খাচ্ছিল। এখন প্রশ্ন ছিল, আমি কি আমার মনের কথা তার সামনে তুলে ধরব, নাকি এই অনুভূতিগুলো মনে চেপে তার বন্ধুত্বের সম্মান করব? আমার মন আর হৃদয় দুটোই জটে পড়েছিল। তবে এটা নিশ্চিত যে কৌশিকের প্রতি আমার অনুভূতি এখন আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। আগে যা হবে তার সময় আর পরিস্থিতি ঠিক করবে, কিন্তু সেদিন প্রথমবার মনে হলো আমার জীবনে সুখ ফিরে আসার আশা আবার জেগে উঠেছে। আরও কয়েকটি দিন কেটে গেল। বাড়িতে কৌশিকের সঙ্গে আমার কথাবার্তা স্বাভাবিক হয়ে গেছিল, কিন্তু আমার হৃদয়ে তার উপস্থিতি আরও গভীর ছাপ ফেলতে শুরু করলো। আমি নিজেকে আটকানোর পুরো চেষ্টা করতাম, কিন্তু প্রতিবার তার সরলতা, তার অভিজ্ঞতা আর কথার মধ্যে লুকানো বোঝাপড়া আমাকে আরও টেনে নিত। এক সন্ধ্যায় কৌশিক বাগানে বসেছিল, হালকা ঠান্ডা হাওয়া বইছিল, চারপাশটা খুব শান্ত। হঠাৎ সে বলল, তোমার মুখে একটা অদ্ভুত জটিলতা দেখা যায়, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তার প্রশ্ন আমাকে নাড়িয়ে দিল। আমি কিছু বলতে পারলাম না, মনে অনেক কথা ঘুরছিল, কিন্তু কিভাবে বলবো বুঝে উঠতে পারছিলাম না। শেষে গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, কৌশিক, আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু ভয় হয় তুমি ভুল বুঝবে। সে বড় সহজ কণ্ঠে বলল, তুমি আমার উপর ভরসা করতে পারো, যা আছে পরিষ্কার বলো। আমি ইতস্তত করে বললাম, তোমার কথা আর তোমার উপস্থিতি আমাকে অনেক শান্তি দিয়েছে। তোমার সঙ্গে কথা বলে মনে হয় তো আমি আবার নিজেকে চিনতে পারবো, কিন্তু আমি জানি না এটা ঠিক নাকি। তোমার সম্পর্কে যা অনুভব করি সেটা কি শুধু আমার একাকিত্বের ফল, নাকি এর পেছনে আরও কিছু আছে? কৌশিক কিছুক্ষণ চুপ থাকল, তার চোখে গভীর ভাবনা দেখা যাচ্ছিল। তারপর বলল, তোমার অনুভূতিতে কিছু ভুল নেই। জীবনে এমন হয়, যখন কেউ আমাদের অনুভূতি বোঝে আর সত্যিকারের শান্তি দেয়, তখন আমরা তার প্রতি টান অনুভব করি। আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি কি ভাবো এটা ঠিক? সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমাদের দুজনের পরিস্থিতি আলাদা। তুমি জীবনে অনেক কিছু সহ্য করেছ, আর তোমার আবার সুখী হওয়ার অধিকার আছে, কিন্তু আমার এগে ঠিক করতে একটু সময় লাগবে। আমি তুমিকে সেটা দিতে পারবো কিনা, কারণ এই সম্পর্ক শুধু অনুভূতির নয়, দায়িত্বেরও। তার কথায় আমি একদিকে স্বস্তি পেলাম, আবার একটু ভয়ও হলো। আমি বুঝতে পারছিলাম সে আমার অনুভূতি বোঝে, কিন্তু দিশার নামটা আমাদের মাঝে একটা অদৃশ্য দেওয়ালের মতো দাঁড়িয়েছিল। আমি চাইনি দিশার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হোক। পরের কয়েকদিন আমরা দুজনে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, কিন্তু আমাদের মধ্যে এই অব্যক্ত কথাটা দুজনকেই প্রভাবিত করছিল। আমি তার সঙ্গে কথা বলতে চাইতাম, কিন্তু প্রতিবার এই ভেবে থেমে যেতাম, দিশার কষ্ট হবে না তো? কিছুদিন পর দিশা ফিরে এলো। সে আগের মতোই খুশি আর উৎসাহী ছিল, কিন্তু একদিন সে আমাকে জিজ্ঞেস করল, তুমি আর কৌশিক অনেক সময় একসঙ্গে কাটাচ্ছ, সব ঠিক আছে তো? আমার বুকটা ধড়াস করে উঠল। আমি তাড়াতাড়ি বললাম, হ্যাঁ, সব ঠিক আছে। সে বরং বলে হয়তো তার কথা আমাকে বুঝতে সাহায্য করে। দিশা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর হেসে বলল, কৌশিক এমনই, সে সবাইকে বোঝার চেষ্টা করে। তার কথায় আমি স্বস্তি পেলাম, কিন্তু মনে একটা ভয় বসে গেল। যদি আমার অনুভূতির কথা তার কাছে পৌঁছে যায়, তাহলে কি হবে?
কৌশিক আর আমি তখনও একে অপরের প্রতি আকৃষ্ট ছিলাম, কিন্তু আমরা একমত হলাম যে আমাদের সময় দিতে হবে। আমি তাকে বললাম, আমি জানি না সামনে কি হবে, কিন্তু এটা জানি তোমার উপস্থিতি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। কৌশিক হেসে বলল, যদি আমাদের অনুভূতি সত্যি হয় তাহলে সময় নিজেই পথ দেখাবে। আপাতত আমাদের এটাকে এখানেই রাখা উচিত, আর পরিস্থিতি খারাপ করা থেকে বাঁচতে হবে। এটা শুনে আমার একটু শান্তি হলো, তবে মনে আশা জেগে রইল যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক করলাম আমার অনুভূতিগুলো সামলে আমি জীবনকে এগিয়ে নিয়ে যাব, আর দেখি সময় আমাদের কোথায় নিয়ে যায়। কৌশিক আর আমি আমাদের অনুভূতি নিয়ন্ত্রণে রেখে একটু দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিলাম। এটা সহজ ছিল না, কারণ তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে শান্তিময় সময়ের মধ্যে একটা। কিন্তু দিশার উপস্থিতি আর আমাদের সম্পর্কের জটিলতার কথা ভেবে এটাই ঠিক মনে হচ্ছিল। কয়েকদিন পর দিশা আবার আমাকে জিজ্ঞেস করল, তুমি খুব অন্যমনস্ক লাগছ, সব ঠিক আছে তো? তার কথায় আমি ভয় পেলাম, আবার স্বস্তিও পেলাম। আমি হেসে বললাম, হয়তো একটু ক্লান্তি। কিন্তু সে আবার বলল, তুমি কৌশিকের সঙ্গে অনেক সময় কাটাচ্ছ, আমার মনে হয় সে তোমাকে বুঝতে শুরু করেছে। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। দিশার মুখে কোনো রাগ বা সন্দেহ ছিল না, বরং একটা অদ্ভুত বোঝাপড়া ঝরে পড়ছিল। আমি বুঝলাম সে হয়তো কিছুটা অনুভব করছে, কিন্তু সরাসরি কিছু বলেনি। একদিন যখন দিশা কাজের জন্য বাইরে গিয়েছিল, তখন আমি আর কৌশিক বাড়িতে একা ছিলাম। সে আমাকে বলল, দিশা কয়েকদিন আগে আমাকে জিজ্ঞেস করেছিল তুমি খুশি আছো কিনা। হয়তো সে কিছু অনুভব করছে, আমাদের এখন খুব সাবধানে পা ফেলতে হবে। আমি বললাম, আমার ভয় হয় দিশা যদি আমাদের সম্পর্কের জন্য আঘাত পায়। যদি তার মনে হয় আমরা তার বিশ্বাস ভেঙেছি, তাহলে সে আমাদের কখনো ক্ষমা করবে না। কৌশিক গম্ভীরভাবে বলল, তুমি ঠিক বলছো, আমিও চাই না দিশা কোনোভাবে কষ্ট পাক, কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে আমাদের নিজেদের জীবনেরও একটা মূল্য আছে। আমাদের এটা নিয়ে খোলাখুলি কথা বলতে হবে, তবে সঠিক সময়। কয়েক সপ্তাহ পর দিশা আমাকে আর কৌশিককে একসঙ্গে বসে কথা বলতে দেখল। সেদিন তার চোখে প্রশ্ন ছিল। সে সরাসরি আমাকে জিজ্ঞেস করল, তুমি কি কৌশিকের জন্য কিছু অনুভব করো? আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। আমার চোখ ভিজে এলো, কিন্তু কিছু বলতে পারলাম না। তখন কৌশিক দিশাকে শান্ত করে বলল, তোমার বন্ধু আমার কাছে খুব বিশেষ। আমাদের মধ্যে একটা সংযোগ আছে, যেটা কথায় বোঝানো কঠিন। তবে আমি এটাও বুঝি যে এই পরিস্থিতি তোমার কাছে অদ্ভুত লাগতে পারে। দিশা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমাকে বলল, তুমি আমার কাছ থেকে এটা লুকিয়েছো কেন? ভেবেছিলাম বুঝবো না। আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি তোমাকে হারাতে ভয় পেয়েছিলাম। তোমার বন্ধুত্ব আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাইনি তুমি ভুল বোঝো। দিশা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, এটা একটু অদ্ভুত বটে, তবে যদি তুমি আর কৌশিক একে অপরের সঙ্গে খুশি থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু চাই তুমি দুজনে সৎ থাকো। সেদিনের পর থেকে জিনিসপত্র আস্তে আস্তে বদলাতে শুরু করলো। দিশা আমাদের সম্পর্ক মেনে নিল, যদিও তাকে এটা বুঝতে একটু সময় লাগলো। আমি আর কৌশিক আমাদের সম্পর্ককে আরও স্পষ্টতা আর বোঝাপড়া দিয়ে এগিয়ে নেবার সিদ্ধান্ত নিলাম। এখন আমাদের সম্পর্ক শুধু অনুভূতির নয়, বরং পরিপক্কতা আর পারিবারিক সম্মানের প্রতীক হয়ে উঠেছিল। আমি নিজেকে শিখিয়েছিলাম যে ভালোবাসা যে কোনো রূপে আসতে পারে, আর যদি সেটা সত্যি হয় তাহলে সে তাকে গ্রহণ করতে কোনো দ্বিধা করা উচিত নয়। আগামী দিনগুলিতে আমাদের সম্পর্ক একটা নতুন দিকে মোড় নিল। আমরা দুজনেই নিজেদের দায়িত্ব পালন করতে করতে আমাদের সম্পর্ককে একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেলাম। দিশাও আমাদের সঙ্গে ছিল, আর তার সমর্থন আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলল। দিশার বোঝাপড়া আর সমর্থনের পর আমাদের সম্পর্ক আস্তে আস্তে একটা স্থিতিশীল আর সুখের দিকে এগোতে লাগলো। শুরুতে দিশার এই নতুন পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে একটু সময় লেগেছিল, কিন্তু সে প্রতিটা পদক্ষেপে আমার আর কৌশিকের পাশে থেকেছে। দিশার মেনে নেবার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পরিবার আর সমাজকে এই সম্পর্কের কথা জানানো। আমি আর কৌশিক ঠিক করলাম আমরা এই সম্পর্ককে ধীরে ধীরে সবার সামনে আনব। প্রথমে আমি আমার পরিবারকে বললাম। আমার মা শুরুতে একটু অবাক হলেন, কিন্তু আমার খুশি আর কৌশিকের প্রতি আমার গভীর সম্মান দেখে তিনি এটা মেনে নিলেন। তিনি আমাকে বললেন, তুমি জীবনে অনেক কষ্ট দেখেছ, যদি এই সম্পর্ক তোমাকে সুখ দেয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। কৌশিক দিশার বড় বোন আর অন্য আত্মীয়দের সঙ্গে এটা নিয়ে কথা বলল। প্রথমে লোকের কাছে এই সম্পর্কটা অস্বাভাবিক লাগলো, কিন্তু কৌশিকের শান্ত আর ভরসাযোগ্য ব্যক্তিত্ব আর আমাদের পারস্পরিক সম্মান দেখে আস্তে আস্তে সবাই এটা বুঝতে আর মেনে নিতে শুরু করলো। এখন আমাদের সম্পর্ক শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর সঙ্গে পরিবার আর সমাজের দৃষ্টিভঙ্গিও জড়িয়ে গিয়েছিল। কৌশিকের সঙ্গে জীবনকে নতুনভাবে বাঁচার অভিজ্ঞতা আমার কাছে অমূল্য ছিল।
কৌশিক আমার অনুভূতিগুলো গভীরভাবে বুঝত। সে আমার অতীতের কষ্টকে তার স্নেহ আর অভিজ্ঞতা দিয়ে ভরিয়ে তোলার চেষ্টা করত। আমিও তার একাকিত্বের সঙ্গী হয়ে উঠলাম। আমরা দুজনে একে অপরের অভাব আর ভাঙা অংশগুলো বুঝে পূরণ করার চেষ্টা করলাম। দিশা এখন আমাদের সম্পর্কের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। সে প্রায়ই হেসে বলতো, ভাই এখন আমার বন্ধু তোমার সঙ্গে বেশি কথা বলে। তার এই সহজতা আর মজা আমাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলত। কয়েক মাস পর আমরা আমাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেবার সিদ্ধান্ত নিলাম। একটা ছোট পারিবারিক আয়োজন, যেখানে শুধু আমাদের কাছের মানুষজন ছিল। আমরা আমাদের বিয়ের ঘোষণা করলাম। এটা ছিল একটা সাধারণ কিন্তু আবেগপূর্ণ অনুষ্ঠান। দিশা আমাকে জড়িয়ে ধরে বলল, এখন তুমি আমার বন্ধু ছাড়াও আমার পরিবার। আমি শুধু চাই তুমি দুজনে সৎ থাকো। সেদিনের পর থেকে জিনিসগুলো আস্তে আস্তে বদলাতে শুরু করলো। দিশা আমাদের সম্পর্ক মেনে নিয়েছিল, যদিও তাকে এটা বুঝতে একটু সময় লেগেছিল। আমি আর কৌশিকও আমাদের সম্পর্ককে আরও স্পষ্টতা আর বোঝাপড়া দিয়ে এগিয়ে নেবার সিদ্ধান্ত নিলাম। এখন আমাদের সম্পর্ক শুধু অনুভূতি নয়, বরং পরিপক্কতা আর পারিবারিক সম্মানের প্রতীক হয়ে উঠেছিল। আমি নিজেকে শিখিয়েছিলাম যে ভালোবাসা যে কোনো রূপে আসতে পারে, আর যদি সেটা সত্যি হয় তাহলে সে তাকে গ্রহণ করতে কোনো দ্বিধা করা উচিত নয়।